আজকে আমরা এসেছি সাদিয়া আপুর বাসায়। সাদিয়া আপু ইউএনডিপি তে কাজ করতেন এক সময়। তো আমরা আজকে তার কাছে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের মাধ্যমে আমরা উত্তরগুলো খুঁজে পাবো। সাদিয়া আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো? হ্যাঁ, ভালো আছি। পিচি কেমন আছে? আচ্ছা, ভালো আছি। ভাইয়া? সবাই ভালো আছে। আচ্ছা আপু, দেশ নিয়ে আপনার ভাবনা কি? দেশ নিয়ে তো আমাদের সবারই কিছু না কিছু ভাবনা থাকে। তো আমার ভাবনা হচ্ছে আমাদের দেশটা আমরা যেরকম চাই সবাই, যে একটা গণতান্ত্রিক দেশ হবে, যেখানে সবাই খুব ভালোভাবে থাকতে পারবে, শান্তি থাকবে। এরকম একটা দেশ আমরা তো সবাই চাই এবং আমিও তাই চাই। 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরে আমি জানি যে আপনার ভূমিকা ছিল অনলাইনে। ভেরি ফিউ ফিমেল যারা অ্যাকচুয়ালি অনলাইনে অ্যাক্টিভিজম করেছেন, তার সীমিত সামর্থ্যের মাঝে আপনিও সেই জায়গায় ছিলেন। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে 5 আগস্টের ফ্যাসিস্টের পতন হলো, সেটা তো আমাদের সবাই চেয়েছিলাম বলেই হয়েছে, একটা পর্যায়ে এসে সে বিতাড়িত হলো। 5ই আগস্টের পরে এখন পর্যন্ত বেসিক্যালি আপনি দেশটা কি চেয়েছিলেন, কি দেখছেন? ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি সবাই যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমাদের পক্ষে, যে একটা অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে যে যেভাবে পারি সেভাবে আমরা চেষ্টা করেছি যে অন্যায়টা যাতে ঠিক হয়। তো যেটা হয়েছে, হ্যাঁ, উনি চলে গেছেন, ওনার দল এখন ক্ষমতায় নেই এবং আমরা যেটা চেয়েছিলাম যে ফ্যাসিজম, সেটা ওনার পক্ষ থেকে যেটা ছিল সেটা হয়তো চলে গেছে। আমাদের আশা ছিল যে যখন 5 আগস্টের পরে যখন শুনলাম যে শেখ হাসিনা চলে গেছেন এবং আওয়ামী লীগ এখন আর ক্ষমতায় নেই, আমরা খুব খুশি হয়ে গেলাম এবং আমরা আমরা জানতে পারলাম এক সময় যে প্রফেসর ইউনূস সাহেবকে আনা হচ্ছে সমস্ত দায়িত্ব নেওয়ার জন্য। ওনার উপর আমাদের একটা ভরসা ছিল, উনি আমাদের ভরসার জায়গা ছিল। তো যাই হোক, আমরা চেয়েছিলাম যে এখন মনে হয় আমরা খুব ভালো থাকবো। আমাদের ফ্যাসিজমটা হয়তো এখন তো যেটা নিয়ে আমরা ভয় পাচ্ছিলাম বা পছন্দ করছিলাম না, সেই জিনিসটা এখন আর নাই। এখন নিশ্চয়ই একটা ভালো দিকে আমরা যাচ্ছি। তো হ্যাঁ, প্রথম 1 মাস পর্যন্ত আমরা ভাবছি যে হ্যাঁ, এখন তো হঠাৎ করে একটা জিনিস হয়ে গেছে, এইটা আমরা যেরকম চাইছিলাম সেরকম ঠিক হচ্ছে না, কাছাকাছি অনেক অনেক ঝামেলা হচ্ছে তখন। তো ভাবলাম যে ঠিক আছে, কিছু সময় দেওয়া উচিত, কারণ এসে একটা মানুষ সবকিছু ঠিক করে ফেলতে পারবে এটা হয় না। তো আমরা ঠিক আছে, আমরা একটু সময় দিই। কিন্তু সময় দিতে দিতে তারপরে অনেক সময় চলে গেল, দেখলাম যে আসলে আমরা যেরকম ভাবছিলাম ওই রকমটা হলো না। বলতে হচ্ছে, আমি বুঝছি যে আপনি জানেন, সবাই জানেন ফ্যাসিজম বলতে আমরা যেটা বুঝছি যে আমি মত প্রকাশ করতে পারছি না, আমি যেটা বলতে চাই সেটা বলতে পারছি না, সেটা নাই হলো। হ্যাঁ, এবং একটা অশান্তি, একটা অনিরাপদ একটা পরিবেশ চারিদিকে। তো ভাবছিলাম যে অন্তত ওইটা ঠিক হয়ে যাবে, কিন্তু এখন যেটা দেখেছি যে আমি এখনো কিন্তু আমার মতামতটা যেরকম বলতে চাই সেটা কিন্তু বলতে পারছি না। আমার অ্যাক্টিভিজমটা হচ্ছে আমার ব্যক্তিগত, কোনো দলের পক্ষ হয়ে না। এটা হচ্ছে আমি একটা নাগরিক হিসাবে আমি করি। তো আমি খুবই সাধারণ একটা মানুষ, আমি কোনো নেতৃস্থানীয় কেউ না, আমি কোনো দলের লোক না। তো আমি যেটা করি, আমার কাছে যেটা মনে হয় ভালো সেটা বলবো। আমার কাছে আমার মনে যেটা আসছে, যেটা এরকম হলে হয়, আমি সেটা আমার প্রকাশ করব, যাতে ওটা কেউ দেখে, যদি ওটা কোনো কাজে আসে। তো ফেসবুকে আমি এই কারণেই আমি লিখি। সেটা পলিটিক্যালও থাকে, সেটা আমার ব্যক্তিগত অনেক বিষয়। যেটা এখন দেখছি সেটা হচ্ছে যে আমি এখনো কিন্তু ফেসবুকে আমি আমার মতটা ঠিক মতন দিতে পারছি না। এখানে কিছু গ্রুপ থেকে যাচ্ছে, তারা কোন দলে সেটা আমি জানি না। হ্যাঁ, আন্দাজ করতে পারি যে এরকম, কিন্তু স্পেসিফিক আমি বলবো না। কিন্তু অনেক লোক আছে, আমার কিন্তু কমেন্ট সেকশন বন্ধ রাখতে হয়। আমি আগে সব পাবলিক রাখতাম, সব পাবলিক। হ্যাঁ, তখন ঝামেলা হতো না। কিন্তু এখন জিনিসটা এত খারাপ মাত্রায় চলে গেছে, খুব বাজে কমেন্ট হয়, খুব নোংরা ভাষায় আক্রমণ হয়। আমি তো একটু বয়স্ক মানুষ, সবসময় এগুলো নিতে পারি না। হ্যাঁ, ছোটদের সাথে তো ঝগড়াঝাটিও করতে পারি না একটা জায়গা থেকে নেমে। তো যেটা হয় যে হুমকি ধামকি হয়, যখন কমেন্ট সেকশনে পায় না, দেখা যায় আদার বক্সে আমার কমেন্টে আমার মেসেজ ভরে আছে ওখানে গালাগালি দিয়ে। হ্যাঁ, অনেক রকম কমেন্ট দিয়ে, যেগুলো আমি নিতে পারি না। শুধু আমি না, দেখা যায় যে আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড, আমার বিশেষ আমার বাচ্চা আছে, তাকেও উদ্দেশ্য করে কিন্তু অনেক সময় হুমকি থামকি আসছে অথবা বাজে একটা কথা আসছে। তো এই জিনিসটা আমরা আশা করিনি। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে রাস্তাঘাটে বের হওয়া একটা মেয়ে হিসাবে, হ্যাঁ, ছেলেদের এক ধরনের বিপদ, মেয়েদের বিপদটা আরেকটু বেশি। কারণ হচ্ছে মেয়েদের এমনিতেই মানে কোনো কিছু না করেই বিপদে পড়ে। একটা পোশাক নিয়েও কথা শুনতে হয়, এমনি সবকিছু ঠিক থাকলেও একটা কথা শুনতে হয়। এটা আমরা সবসময় দেখে আসছি। কিন্তু এখন যেটা হচ্ছে একটা এমন একটা পরিবেশ কেমন চারিদিকে, যে বিকালের পরে সন্ধ্যার দিকে আমি বাইরে আর বেরোই না।
একা বেরোয় না, আমার বাচ্চাকে নিয়েও বের হয় না। আগে যেটা অনেক আগে করতাম যে ওকে নিয়ে একটু ঘুরে আসলাম বলছে, এখন করি না, কারণ আমার কাছে মনে হয় যে নিরাপত্তার অভাব আছে। মানে সেক্ষেত্রে আমি যদি বলি তাহলে আপনি মানে আপনার সেই ব্যক্তি স্বাধীনতা এখন নেই, না, যেরকম ছিল সেরকমই মানে আছে। আপনি যেরকম চেয়েছেন বা আগে যতটুকু ছিল তার থেকে বরঞ্চ আর একটু ওয়ার্স হয়েছে। হ্যাঁ, মানে এখন তো আবার মানে অন্য দিক থেকে নোটস হচ্ছে। Exactly. আগে ছিল জাস্ট পলিটিক্যালি একটা ভায়োলেন্স টাইপের একটা ব্যাপার ছিল, যে আমি পলিটিক্যালি আমি দল উল্লেখ করে বলি যে আমি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বা তাদের নেত্রীকে উদ্দেশ্য করে যদি একটা পোস্ট করতাম বা কিছু করতাম, তখন হয়তো আমাকে কিছু ওখানে কথা শুনতে হতো, জি হ্যাঁ, ওদের দলের লোক। জি এখন যেটা হচ্ছে যে কিছু না করলেও এমনিতেই আহ, ছিনতাই বেড়ে গেছে, অনেক অপরাধ বেড়ে গেছে, হ্যাঁ, জি। ঠিক কথা। তারপর হচ্ছে সেগুলোর কোনো সুরাহা হয় না, এটা একটা ঠিক কথা। মেয়েদেরকে এই যে পোশাক আশাক নিয়ে বা কিভাবে চলবে কিভাবে চলবে না সেইগুলো নিয়েও অনেক রকমের কমেন্ট করা হয়, এগুলো আমার আপনাকে মনে হয় যতটুকু আপনি একবার বলেছিলেন যে 2024-25-এর দিকে মনে হয় আপনাকে একটা হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছিল রাস্তায়, যে আপনাকে মন্তব্য মানে কুটো মন্তব্য করেছিল। এরকম এরকম অনেক হ্যাঁ। ঘটনা ঘটে। আর রিসেন্টলি মনে হয় আপনি সাইবার বুলিং এর শিকার হয়েছে। হ্যাঁ, সাইবার বুলিং যে বেশি হয় যেহেতু আমি ওখানে বেশি অ্যাক্টিভ, আমি তো রাস্তায় আমার যেহেতু কম জি। বের হয় বা বের হলেও আমি দেখা যায় যে গাড়ি বেশি ব্যবহার করি, আমাকে তো পায় না। জি। কিন্তু রাস্তায় হেঁটে যেতে গেলেও হ্যাঁ, আপনি যেটা বললেন যে এরকম কিন্তু হয়েছে যে কমেন্ট পাস, এমন আমি এখন বয়স এত হয়ে গেছে যথেষ্ট, আমাকে তো কমেন্ট পাস করার কোনো কিছু নাই, তো এরকম কিন্তু হয়েছে এবং সেটা কমেন্ট পাস করবেই বা কেন, সে যেই হোক, ইয়াং হোক বা মিড এজ হোক বা যে কোনো নাগরিকই হোক, সে চলবে তার মতো করে। এটা আমাদের দেশে আমরা স্বাধীনতার কথা বারবার বলি। তো আমার যদি ব্যক্তি স্বাধীনতা না থাকে, চলাচলের স্বাধীনতা না থাকে, বাক স্বাধীনতা না থাকে, তাহলে আসলে আমরা এই সংগ্রাম কেন করেছি? কেন করলাম? Exactly. আমার কথা এক্স্যাক্টলি এটাই যে আমরা এতগুলা মানুষ মারা গেল, এতগুলো ছেলে মেয়ে মারা গেল, আহত হলো, হ্যাঁ, এত আমাদের টেনশন গেল, এত কষ্ট গেল। তো আমরা তো চেয়েছিলাম চেঞ্জ হবে, ওই জায়গাটা চেঞ্জ না হয় যদি আরো ওয়ার্স্ট হয়ে যাবে, আরো খারাপ জিনিসটা হয় যে এখন হচ্ছে শুধু পলিটিক্যাল না, ব্যাপারটা সামাজিক একটা চাপ চলে আসছে। তো এরকম যদি হয় তো সেটা তো আমরা চাইনি আসলে, কিন্তু দুঃখজনক ভাবে সেরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা আশা করি যে ভবিষ্যতে যদি এটা আবার চেঞ্জ হয়ে আবার যদি একটা আমরা ভালো কোনো জায়গায় যেতে পারি, যেটা আমরা চাই। আপু, এবার আসি, সামনে তো নির্বাচন, সো নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি? নির্বাচন নিয়ে আমার ভাবনাটা হচ্ছে এখনো একটা মিশ্র একটা অনুভূতির মধ্যে আছি, আচ্ছা। কারণ হচ্ছে নির্বাচন আমি আমার এত বড় জীবনে একবার দিতে পারছি আমি আচ্ছা। 2008 সালে আমার মনে আছে আমি একবার ভোট দিতে পারছি, তারপর আমি আর ভোট দিতে পারিনি বলে কি আমি যাইনি, কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ভোট তো আসলে দিয়ে লাভ নেই, জি হ্যাঁ, তো লাভ নেই যেখানে আমি সেখানে আমি কেন কষ্টটা করবো, জি তো আমি আর সেই পথে যাইনি। তো এইবার আমার ইচ্ছা আছে যে আমি ভোট দিব। তো এখন হচ্ছে যেটা হচ্ছে যে একটু তো আমি এক্সাইটেড যে যাবো অনেকদিন পর আবার নতুন করে। তো নির্বাচন নিয়ে আমার যেটা চিন্তা সেটা হচ্ছে যে আমরা আম, গণতান্ত্রিক দেশ, যেহেতু গণতন্ত্রের জন্য ইলেকশনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে আমরা সাধারণ যারা তারা আমরা আমাদের যে এম্পাওয়ারমেন্টটা দেখানোর একটা জায়গা কিন্তু, জি জি হ্যাঁ, জি। যে আমি আমার পছন্দের একজন Our voice matters. আমার ভয়েস ম্যাটার, হ্যাঁ, হুম। এখানে এই একটাই পথ আছে তো আমাদের এখন। জি জি এখন তো অনলাইন তো এই অনেকদিন জি জি এখন চলতেছে, আগে তো ছিল না। জি। 5 বছরে একবারই আমাদের রাইটটা। এক বছর একটা জি। আমাদের আসে যে এরকম একটা 5 বছর পর সুযোগ। জি তো এখন আমার পছন্দের কোনো প্রতিনিধিকে আমি আনতে পারবো কি, আমার পছন্দের সরকারকে আমি আনতে পারবো, অথবা এরকম আশা নিয়ে আমরা ভোট দিতে চাই। জি তো একটা এক্সাইটমেন্ট আছে, কিন্তু এটার সাথে আমার এটাও একটা কনসার্ন সামান্য আছে যে জিনিসটা কতখানি সুন্দরভাবে হতে পারবে, মানে সুষ্ঠু কতটুকু হবে, নিরাপদ কতটুকু। ফিল্ড একটা আছে জি। এখানে। তারপরে হচ্ছে হ্যাঁ, নিরাপত্তা অনেক বড় একটা ব্যাপার, যে নিরাপত্তা আমি ভোটারদের নিরাপত্তা। হ্যাঁ, এখানে আমি একটু আপনাকে বলি যে আমি কিন্তু ভোটার হচ্ছে, আমি থাকি ধানমন্ডিতে, হুম হুম। কিন্তু আমি ভোটার কিন্তু শান্তিনগরে, আচ্ছা, হ্যাঁ। ঢাকা আছে। ঢাকা 8 জি এবং এটা হলো ঢাকা 10। হ্যাঁ। তো এখানে আমার হাজবেন্ড আচ্ছা। আমার ঢাকা 10 জি জি আমার পিতৃসূত্র তো ঢাকা 8, জি আমার এনআইডি যেহেতু ওইভাবে। জি 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 তো আমি আবার আমার ওখানে যেতে হবে, জি তো এটা হলে আমার নিরাপত্তা দরকার, জি আমি যাবো ওখানে এত দূরে যাবো আসবো, জি হ্যাঁ, যেহেতু গাড়ি চলবে না। জি তো এই জায়গাগুলো আমি একটু কনসার্নের মধ্যে আছি যে আমাদের প্রশাসন, আমাদের পুলিশ ভাইরা বা আর্মিরা ওনাদের দায়িত্বটা ওনারা ঠিক মতন পালন করবেন আশা করি, হ্যাঁ, যে কোনো এখানে অনেক ধরনের দল আছে, গ্রুপ আছে যে নির্বাচনটাকে কন্ট্রোল করতে চায়, হ্যাঁ, যারা চলে গেছে পলাতক, যারা হচ্ছে চায় না যে
পিছাতে চায় বা কোনো কারণে একটা ভেস্টেড কোয়ার্টার আছে, এটা পেছনে কাজ করছে। অনেক ব্যাপার আছে জি। রাজনৈতিক, আপনারা ভালো বুঝবেন। তো সেই জায়গাটা হচ্ছে আমার একটা কনসার্ন আছে যে এই জায়গাটা কতখানি শুষ্ক এবং নিরপেক্ষ এবং লেভেল প্লেইং হবে। আমি ভোট দিব, সেই ভোটের জায়গাটা আমার আসলেই আমার যেটা চাই আমি সেটা আমি পাবো কিনা, আশা করি পাবো। প্রশাসনের কাছে একটা জিনিস পরিষ্কার করে দেওয়া উচিত যে আমরা যারা ভোটার আছি, আপুর মতো যারা ভোটার আছে, সবাই এরকমই ভোটার, আমরা সাধারণ মানুষ। আমরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারি, আমার ভোট যেন আমি কাস্ট করতে পারি, এবং সেই ভোটটা যেন ঠিক মতো গণনা হয়, এবং আমি যে ভোট দিলাম সেটা রিফ্লেকশন, সেটা আমি বুঝতে পারি, জনগণও বুঝতে পারবে যে সে কি চাচ্ছে সেটা হচ্ছে কিনা। তো সেইটা দায়িত্ব প্রশাসনকে নিতে হবে, বর্তমান ইন্টারিম সরকারকে নিতে হবে, যে তারা এই জিনিসটা সুষ্ঠু এবং নিরাপত্তা দিবে জনগণকে, যেন তারা নির্বিঘ্নে ভোট কাস্ট করতে পারে। যেমন আপু বললেন যে ওনার হাজব্যান্ড হচ্ছে ঢাকা 10-এর ভোটার, একইভাবে উনি হচ্ছেন ঢাকা 8-এর ভোটার। তো ওনাদেরকে কিন্তু এই সীমিত সময়ের মধ্যে সকাল থেকে বিকেলের মধ্যেই লম্বা একটা পথ, ধানমন্ডি এবং শাহজাহানপুর, শান্তিনগর কভার করতে হবে। তো সেই জায়গায় আমি মনে করি এরকম অনেকেরই এই সমস্যাটা আছে, এবং রুরালেতে এই সমস্যা আরো বেশি। তো এগুলো খেয়াল রাখবে প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী, এই বিষয়গুলো নজরে রাখবেন। আপু, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আগামী সরকার, 12 তারিখের পর যারা ভোটে জিতবে আমাদের ভোটে, সেই সরকারের কাছে আপনার ব্যক্তিগত চাওয়া কি? ব্যক্তিগত চাওয়া বলতে আমি বুঝাচ্ছি আপনি এবং আপনার পরিবারে আপনারা কি চান যে এই সরকারের কাছে? ভাবে আমার কিছু চাওয়া আছে পরবর্তী নির্বাচিত সরকার যে আসুক। প্রথম কথাই হচ্ছে আমাদের আমরা যেটার জন্য এত কিছু করেছি, আন্দোলন, আমরা অনেক আগে থেকে, আমরা ছোট থেকে দেখে আসছি কিছুদিন পর পর আন্দোলন। তো এরকম আন্দোলন যেন আর কাউকে না করতে হয়, এরকম ভাবে জীবন হানি যেন আর না হয়, এমন ভাবে তারা সরকারকে চালাবেন, দেশটাকে চালাবেন। এইটা একটা আমাদের বড় প্রত্যাশা পরবর্তী নির্বাচিত আসবে তাদের কাছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আমরা গণতান্ত্রিক দেশ, আমাদের এখানে গণতন্ত্রটা ঠিক মতো থাকবে, আমরা ঠিক মতন কথাবার্তা বলতে পারবো, আমরা যা বলতে চাই আমরা মত প্রকাশ করতে পারবো, আমরা আমাদের সেফটি নিয়ে আমরা চলাফেরা করতে পারবো, কাজ করতে পারবো। হ্যাঁ, এই সবাই আমরা ছেলে মেয়ে নির্বিশেষে এই জায়গাটা যেন অবশ্যই এনশিওর করা হয়। এটা ছাড়া তো গণতান্ত্রিক দেশ বলা যাবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা। আর পুরাপুরি ব্যক্তিগত একটা আমার এখানে দাবি বলবো, দাবি আছে বা আবদার আছে, সেটা হচ্ছে আমাদের দেশের একটা জনসংখ্যার বেশ একটা ভালো অংশ কিন্তু এখন আছে শিশু জন্ম নিচ্ছে, বিশেষ শিশু। হ্যাঁ, এটা এখানে আমার ব্যক্তিগত একটা ব্যাপার আছে যে বিশেষ শিশু, এখানে আবার কিন্তু ক্লাসিফিকেশন আছে। বিশেষ শিশু সবাই বলতে যেরকম বোঝায় যে অটিজম আছে যাদের, সবাই যে একদম অবুঝ হবে বা কোনো কিছু করতে পারবে না এরকম হবে তা না। কোনো কিছু কোনো অটিজম আছে অথবা এডিএইচডি এই ধরনের সংক্রান্ত কিছু সমস্যা আছে, এরকম বাচ্চা কিন্তু সুযোগ পেলে অনেক কিছু করতে পারে, তারা মেধাবী এবং তারা একটা ভালো পরিবেশ পেলে তারা কিন্তু আগায় যেতে পারবে। তো সেরকম কিছুটা আছে আমাদের দেশে হলেও, কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যেটা বলবো, আমার ছেলের যেটা, সে কিন্তু পড়াশোনায় ভালো, কিন্তু কিছু আচরণগত ব্যাপারে সে সবার সাথে মিশতে পারে না। এই কারণে তার স্কুলিং নিয়ে প্রবলেম হচ্ছে। বিশেষ স্কুলগুলা বলছে তাকে নর্মাল স্কুলেতে, নর্মাল স্কুলগুলো যখন তারা বলছে তারা ইনক্লুসিভ, কিন্তু সেখানে কিন্তু তাদের ইনক্লুসিভ বলার পরেও যে যা যা সুবিধা থাকা উচিত ওখানে উচিত, হ্যাঁ, বা যেভাবে তাদের কারিকুলাম বা যেভাবে পড়ানো উচিত এই বাচ্চাদের জন্য, সেরকম তো অতটা কিন্তু নাই। হ্যাঁ, এবং এটা মনিটরিং করার মতনও কিন্তু সেরকম কিছু নেই। তো সবাই ভর্তি করে, কিন্তু তারপরে দেখা যায় যে অনেকে সামলাতে পারে। সবাই কিন্তু এরা একরকম হয় না, সবাইকে কিন্তু একভাবে সামলানো যায় না। তো পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আমার এটা একটা দাবি থাকবে যে যাতে প্রতিটা স্কুলে সবার পড়াশোনা করার মতন যে যেখানে যাওয়ার উপযুক্ত সেখানে তার সেজন্য যেতে পারে, ভর্তি হতে পারে, এবং ভর্তি শুধু না, সেজন্য যেন একটা সেখানে সেট আপ থাকে, হ্যাঁ, যেটা হওয়া উচিত, যেভাবে করা উচিত আন্তর্জাতিক ভাবে, যেগুলো অন্য দেশে, উন্নত দেশে যেরকম হয়, অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত। টিচার্স ট্রেনিং এই ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। এই দিকটা একটু দেখবেন, এবং এইসব বাচ্চাদের জন্য খেলার জায়গা, তাদের জন্য সবকিছু একটু স্পেশাল লাগে, তাদের জন্য যেন কিছু একটা করা হয়, যাতে করে এই বাচ্চাগুলা সমাজে ইনক্লুড হতে পারে এবং কিছু করতে পারে, তাদের অ্যাবিলিটি হচ্ছে। এটা আমার একটা দাবি। আপু, অনেক অনেক কৃতজ্ঞতা, আত্মিক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কথাগুলো আশা করব আমাদের বর্তমানে যে ইন্টারিম সরকার আছে
এবং ভবিষ্যতে যে সরকার আসবে তারা এই বিষয়গুলো দেখবে এবং অবশ্যই এই যে স্পেশাল চাইল্ডের জন্য স্পেশাল যেই স্কুলিং এর ব্যবস্থা, এবং এটা কিন্তু পৃথিবীর উন্নত দেশগুলোতে আছে, ইভেন যারা ডেভেলপিং কান্ট্রি সেসব জায়গায়ও আছে। তাই আমি মনে করি এই পয়েন্টটা অন্তত সবার মাথায় নেওয়া উচিত এবং এই অনুযায়ী পয়েন্টটাতে কাজ করা উচিত। এই পয়েন্টটাতে নিয়ে আমি এখনো পর্যন্ত কোথাও শুনিনি, এবং আমি আই হোপ যে নেক্সট গভর্নমেন্ট will also have focus on this. Thank you so much. আপনাকে অনেক Appreciate it. Thank you.